হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি রাত প্রায় 3টার দিকে পড়েছিলাম। কিন্তু যখন আমি এই ঘটনাটি পড়েছি, গাইস আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গায়ের লোমগুলো একদম দাঁড়িয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল একটা কাঁটা শরীরে কাটছিল। তো আজকের ঘটনাটি গাইস খুবই একটু ভয়ানক। ভয় পাবেন কি পাবেন না ভাই, এটা সম্পূর্ণ ম্যাটার আপনাদের। আর গাইস, আজকের ঘটনাটি শেষ অবধি পাশে থাকলে আমি মনে করি আপনাদের ভালো লাগবে এবং আশা করি আপনারা শেষ অবধি পাশে থাকবেন। তো আজকের ঘটনাটি পাঠিয়েছেন সিরাজ ভাই চাঁদপুর থেকে। তো বেশি কথা বাড়াবো না, সিরাজ ভাই যেমন করে রেখেছেন আমি তেমন করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রমিজ উদ্দিনের সাথে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। 10 থেকে 12 ফিটের মতো উচ্চতার মানুষ এর আগে সে কখনো দেখেনি। হাটবাড়ি গ্রাম, চারদিকে মাঠ আর মাঝে মাঝে বাড়ি, গ্রামের মাঝখানে ছোট্ট একটা বাজার। গ্রামের মানুষের সন্ধ্যার পরে খুব একটা বাইরে বেরোনোর অভ্যাস নেই, কিন্তু রমিজ উদ্দিন মৌলানা ছিলেন ব্যতিক্রম। তিনি অনেক সাহসী এবং ধার্মিক ব্যক্তি। ইসলামিক সভা শেষে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। তিনি পায়ে পায়ে বাজারের কাছে পৌঁছালো। রাতের নিস্তব্ধতায় যেন কোনো এক অদ্ভুত অনুভূতি হলো। বাজারের মাঝখানে ছিল এক বিশাল পুরনো বটগাছ। বাতাসের গাছের পাতাগুলো যেন শয়তানের ফিসফিসানির মতো শোনাচ্ছিল। এই সময় রমিজ মৌলানাকে হঠাৎ একটা মিষ্টি কণ্ঠে সালাম দিল একজন। মানুষটি অদ্ভুত রকম বেটে সাইজের ছিল। রমিজ উদ্দিন সালামের জবাব দিলেন এবং প্রশ্ন করলেন, এত রাতে আপনি এখানে কি করছেন? লোকটি বলল, আমার ভাই মারা গেছেন, আপনাকে জানাজা পড়ানোর জন্য টাকার দায়িত্ব আমার ছিল। আপনার কথা শুনে এখানে অপেক্ষা করছিলাম। রমিজ মৌলানার কপালে ভাঁজ পড়ল। তুমি জানলে কিভাবে আমি এত রাতে এই পথে আসব? আর এত রাতে জানাজার জন্য ডাকছো কেন? লোকটি গলায় গলায় বলল, অনেক প্রশ্ন করবেন না, দয়া করে চলুন, দেখলেই বুঝবেন। রমিজ উদ্দিন কিছুক্ষণ ধনমনো করলেও সাহসের সাথে তার ডাকে সাড়া দিলেন। লোকটির পিছনে পিছনে হেঁটে চললেন। লোকটি নিয়ে গেল একটি ফাঁকা জায়গায়, যেখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল। তাদের গায়ে সাদা জুব্বা, হাতের পায়ের অঙ্গিভঙ্গি কেমন যেন একটা অস্বাভাবিক। মনে হচ্ছিল যেন তারা রমিজ মৌলানারই অপেক্ষায় ছিল। তিনি জানাজা পড়ানোর জন্য সামনে দাঁড়ালেন। যখন জানাজা শেষ হলো, তখন লোকগুলো লাশটিকে খাটিয়ে তুলে নদীর দিকে নিয়ে চলল। বাজারের পাশ দিয়েই বয়ে গেছে ঝিনাই নদী। মৌলানার ভিতরে ভিতরে একটু ভীতু হলেও কিছু বলেনি। নদীর ধার পর্যন্ত যাবেন কিনা ভাবছিলেন, ঠিক তখনই লম্বা মানুষের চেয়ে অনেকটা বেশি উচ্চতার একজন লোক মৌলানাকে জোর করে বলল, সবকিছু করলেন, এখন দোয়া পড়াবেন না? এই বলে তার হাত ধরে নদীর ধারে টেনে নিয়ে গেল। রমিজ উদ্দিন নিজেকে সামলাতে চেষ্টা করলেন, যদিও দৃশ্যটা আর পাঁচটা সাধারণ মানুষের জন্য অস্বাভাবিক লাগার মতো ছিল। তিনি ধীরে ধীরে নদীর ধারে পৌঁছালেন। সেখানে খাটিয়ায় লাশ শোয়ানো হচ্ছিল। অন্ধকারের মতো পরিষ্কার দেখা যাচ্ছিল লাশটি অদ্ভুত বড় আকৃতির, অন্তত 10 থেকে 12 ফুট লম্বা। মৌলানা বেশ ভালোভাবে বুঝতে পারছিলেন পরিস্থিতি স্বাভাবিক নয়, কিন্তু তিনি ইসলামিক জ্ঞান এবং সাহসের উপর ভরসা করে নিজেকে ধরে রাখলেন। চারপাশের লোকজন বারবার তাকে উৎসাহিত দিয়ে বলছিল, হুজুর, দয়া করে কবরে নামিয়ে দিন। মৌলানা ধীর পায়ে এগিয়ে গেলেন এবং সবার সাহায্যে লাশটিকে খাটিয়া থেকে কবরে নামালেন। কিন্তু হঠাৎই তাকে ধাক্কা দিয়ে কবরের ভিতরে ফেলে দিল সেই অস্বাভাবিক লম্বা লোকটি। মৌলানা অজান্তেই নিচে নেমে পড়লেন। তিনি যেটা লক্ষ্য করলেন সেটা তার পুরো শরীরের শীতল স্রোত বয়ে দিল। যখন তিনি মুখের কাপড় সরালেন, লাশের চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, তিনি লাশটা তার নিজেরই ছিল। নিজের মুখ, নিজের আবহাওয়া স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে রমিজ মৌলানার শরীর কাঁপতে শুরু করলো। তিনি তৎক্ষণিক চূড়া পড়া শুরু করলেন। এদিকে চারপাশের লোকজন ধীরে ধীরে তার মতোই রূপ নিচ্ছিল। সবাই যেন তার চেহারার প্রতিচ্ছবি হয়ে গেল। আতঙ্ক বাড়তে থাকলো। রমিজ উদ্দিন পবিত্র কোরআনের তালাওয়াত আয়াতগুলো থামালেন না। যখন তিনি সূরা পড়ছিলেন, তখন সেই আবহাওয়াগুলো ধোঁয়ার মতো উড়ে যেতে শুরু করলো। তারা একে একে আগুনের শিকার মতো আকাশের দিকে উড়ে গেল। কবরের ভিতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাওলানার শরীর সারা জীবনের ভয়ের রেকর্ড পার করছিল। চারপাশে যেন মুহূর্তেই সবকিছু নিমিষ নীরব হয়ে গেল। চারদিক থেকে তাদের চাপ দেওয়ার অনুভূতিও
বন্ধ হয়ে গেল। তিনি দ্রুত কবর থেকে উঠে আসার চেষ্টা করলেন। কবর থেকে উঠে এসে রমিসউদ্দিন মৌলানা দ্রুত চারপাশে তাকালেন। দৃশ্যটা মুহূর্তেই বদলে গেছে। চারদিক নিস্তব্ধতা, কেউ কোথায় নেই। ঝিনাই নদীর ধারে বাতাসে একটা শীতল স্রোত বয়ে গেল। মৌলানা দ্রুত পা চালিয়ে বাজারের দিকে ফিরে চললেন। পিছন থেকে আর কোনো আওয়াজ বা ডাক শোনা যাচ্ছিল না। তিনি বুঝতে পারলেন জিনের পরিবেশ থেকে তিনি মুক্ত হয়েছেন। বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই বেটে মানুষটি বা অন্য কোনো চেহারাও তার আর দেখা মেলেনি। সবকিছু যেন একটা মায়াবী রাতের স্বপ্নের মতো মনে হচ্ছিল। রমিসউদ্দিন মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করলেন যে তিনি ঠিক পথের দিকে মনোযোগী থাকার জন্য এবং ভয়ের মাঝে নিজের সাহস ধরে রাখার জন্য তাকে সাহায্য করছিলেন। বাড়ি ফিরে তিনি দরজা বন্ধ করলেন। রাতে কোনো ঘুম হলো না। সারাটা রাত তিনি কোরআন তালাওয়াত করলেন এবং নিজের অভিজ্ঞতা মনে করতে থাকলেন। পরের দিন শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে গ্রামে মানুষদের জড়ো করে তিনি সেই রাতের ঘটনা খুলে বললেন। তার কথা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি সবাইকে বললেন যে রাতটি আমি পার করে আসছি সেটি শুধুমাত্র আল্লাহর করুণায় সম্ভব হয়েছে। জিনের জগৎ রয়েছে এবং আমাদের সামনে তারা ধরা না পড়লেও তারা একটি জটিল বাস্তবতা। আমরা যেন সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেদের সুরক্ষিত রাখি। এরপর গ্রামের লোকরা তার সাথে ঘটা এই আলোকিত ঘটনাকে নিজের জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করলো। রমিজ মৌলানা নিজেও মানুষকে সৎ ও ধার্মিক পথে থাকার পরামর্শ দিতে থাকলেন। তবে এটি ছিল রমিসউদ্দিন মৌলানার জীবনের অনেক রহস্যময় ঘটনার মধ্যে একটি। তার জীবনে আরও অনেক জিনদের সাথে ঘটনার অভিজ্ঞতা রয়েছে। পরে কোনো এক সময় নীরব ভাইয়ের কাছে শেয়ার করব। আশা করি নীরব ভাই আমার ঘটনাটি সবার কাছে পৌঁছে দেবেন। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নীরব ভাই। এই ছিল ঘটনা গাইস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর বিশেষ করে ঘটনাটি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে গাইস। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। যখন ভূতরা আসে মানুষ তখন ভয়ে কাঁপে। ওয়েলকাম ব্যাক গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস। নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ঘটনাটি পাঠিয়েছে কিশোরগঞ্জ থেকে রফিক ভাই। তো তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আজকে তার এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমরা মূল ঘটনায়। শুভ্রদেব ময়মনসিংহ শহরের এক মেসে থাকতো। তার দিন যাপনের রুটিন ছিল বেশ অদ্ভুত। কলেজ শুরু হতো দুপুর 12:40 আর শেষ হতো বিকাল 5টায়। তবে প্রাইভেট পড়ে ফিরতে ফিরতে রাত 8টা বেজে যেত। তাই সকাল বলতে তার কাছে ছিল বেলা 12টা, আর রাত 2 থেকে 3টার আগে সে ঘুমাতে যেত না। আর সকালে উঠতো 12টার পরে। প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত মাজা করে নাস্তা সেরে সরাসরি কলেজ যেত। এই নিয়মে চলছিল তার ম্যাচের জীবন। রাতের দিকে শুভ্রদেব তার ম্যাচের বন্ধুদের ছিল আরেকটা বদ অভ্যাস। রাত 12টা বা 1টার দিকে দল বেঁধে রুটি খেতে যাওয়া। এটা তাদের কাছে নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। ম্যাচ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গ্রাম অঞ্চলে এক রেস্টুরেন্ট তারা যেত। জায়গাটা শহরের বাইরে, বনের পাশ দিয়ে রাস্তা পেরোতে হতো। একদিন মজার ছলে সবাই শুভ্রদেবকে না জানিয়ে আগে রুটি খেয়ে ফিরে আসে। শুভ্রদেব তা জানতে পেরে মন খারাপ করে একাই রওনা দেয় সেই রেস্টুরেন্টের দিকে। বনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার খুব একটা ভয় লাগেনি। রেস্টুরেন্ট পৌঁছে রুটি খেয়ে সে ফিরে আসার সময় হঠাৎ দূর থেকে দেখতে পেল রাস্তার মাঝখানে 15 থেকে 20টা শিয়াল কিছু খাচ্ছে। এতগুলো শিয়াল দেখে সে আর এগাতে সাহস করলো না। রাস্তার ধারে অপেক্ষা করতে লাগলো যদি কোনো পথ ছাড়িয়ে আসে। কিন্তু প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরও কেউ এলো না। নিরুপায় হয়ে সে আবার রওনা দিল। এবার শিয়ালগুলো আর কোথাও দেখা গেল না। কিছুটা স্বস্তি পেয়ে সে দ্রুত পা হাঁটতে লাগলো। হঠাৎ পিছন থেকে একটা রিক্সা এসে তার সামনে দাঁড়ায়। চালক তাকে বলল, মামা আপনি ওই ম্যাচে যাচ্ছেন তো? আমিও ওই দিকে যাচ্ছি। রিক্সায় ওঠেন। একা একা হাঁটাচ্ছে, রিক্সায় যাওয়া নিরাপদ মনে করেন শুভ্রদেব, তাই উঠে পড়েন। কিন্তু রিক্সাওয়ালা সোজা পথে না গিয়ে কবরস্থানের পাশে রাস্তা দিয়ে যেতে শুরু করে। শুভ্রদেব ভিতরে ভিতরে একটু অস্বস্তি বোধ করলেও কিছু বলল না। কবরস্থানের কাছে পৌঁছে রিক্সাওয়ালা বলল, মামা আপনি একটু বসেন, আমি প্রস্রাব করে আসি। শুভ্রদেব রিক্সায় বসে অপেক্ষা করতে থাকে। চালক কবরস্থানের পাশে রেল লাইনে নিচু জায়গায় বসে পড়ে আর কি।
কিছুক্ষণ পর শুভ্রদেব ফোন বের করে সময় দেখে রাত তখন 1:30 বাজে। আশেপাশে তাকিয়ে সে রিক্সাওয়ালাকে কোথাও দেখতে পেল না। ভয়ে সে দ্রুত রিক্সা থেকে নেমে রেল লাইন পেরিয়ে দেখলো আশেপাশে কেউই নেই। রিক্সার কাছে ফিরে এসেও দেখলো রিক্সাটাও নেই। এত দ্রুত কিভাবে সবকিছু অদৃশ্য হয়ে গেল তা ভেবে সে আতঙ্কিত হয়ে পড়ে। সবকিছুই ওলটপালট মনে হতে থাকে। শুভ্রদেব কোনো দিকে না তাকিয়ে দ্রুত হাঁটতে শুরু করে মেসের দিকে। মেসে পৌঁছে দেখে সবাই গভীর ঘুমে। কেউকে কিছু না বলে সে নিজের রুমে ঢুকে যায়। রাতটা কোনো রকমে কাটিয়ে সকালে সবার কাছে ঘটনাটি বলে। সবাই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করে, কেউ তার কথায় গুরুত্ব দেয় না। এরপর থেকে প্রায় রাতে শুভ্রদেব সেই ঘটনাটি দেখে যেন তার আশেপাশে সবকিছু তাকে সেই রাতের স্মৃতি মনে করিয়ে দেয়। মনে হচ্ছিল কিছু একটা তাকে ক্রমাগত অনুসরণ করছে। পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সে নতুন ম্যাচ খুঁজতে শুরু করে এবং শহরের ভিতরে একটি খালি ম্যাচ পেয়ে যায়। সে সেভাবে জায়গা বদলে হয়তো সমস্যার সমাধান হবে। শুভ্রদেব কুরবানি ঈদের আগে শহরের ভিতরে নতুন একটি ম্যাচ ভাড়া নিল। রুমটি বহুদিন খালি পড়েছিল, দেওয়ালে ধুলোবালি জমে গিয়েছিল, মাকড়সার জাল ঢাকা পড়েছে প্রতিটি কোণায়। তবে সে মনে করলো রুম পরিষ্কার করলেই সব ঠিক হয়ে যাবে। ঈদের ছুটি থাকায় ম্যাচের সবাই বাড়িতে চলে গিয়েছিল। 4তলা এই রুমে সে ছিল একাই। নিচতলায় 2-1জন থাকলো, তারাও ছুটি কাটাতে গ্রামে চলে যায়। শুভ্রদেব সিদ্ধান্ত নেয় ঈদের পর 2-1 দিন পর ফিরে এসে রুমটা ভালোভাবে গুছিয়ে নেবে। ঈদের ছুটি কাটিয়ে 2 দিন পর শুভ্রদেব ম্যাচে ফিরে আসে। রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলে। ঘরটিতে চৌকি, চেয়ার, টেবিল, বুকশেপ সবকিছু গুছিয়ে রাখে। ম্যাচে তার আশেপাশে তখন কেউ আসেনি। প্রথম রাতেই সে নিজের খাবার হোটেল থেকে নিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হতে ঘুমের মধ্যে হঠাৎ সে অনুভব করে যেন কিছু একটা সিলিং ফ্যান থেকে ঝুলে যাচ্ছে। ভয়ে সে চমকে ওঠে, লাইট জ্বালায়, কিন্তু চারপাশে কিছুই দেখতে পায় না। ঘর পুরোপুরি স্বাভাবিক। শুভ্রদেব ভাবে হয়তো ঘুমের ঘরে ভুল কিছু দেখেছে। লাইট অন করে রেখে আবার শুয়ে পড়ে। পরের দিন একই ঘটনা ঘটে। এবার তার ভয় যেন আরও বেড়ে যায়। সে অনুভব করে কিছু একটা আছে যা তাকে প্রতিদিন ভয় দেখাচ্ছে। সে ঠিক করে বিষয়টি অন্যদের সাথে আলোচনা করবে। পরের দিন ম্যাচের অন্য সদস্য ফিরলেন। শুভ্রদেব তার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে। নতুন আসা সদস্যরা তার কথা শুনে অবাক হয়, কারণ তাদের কেউ আগে এখানে থাকেনি। তবে নিচতলার এক ভাই, যিনি বহু বছর ধরে এই ম্যাচে আছেন, তার কাছে ঘটনাটি বললে তিনি চুপচাপ শোনেন। কিছুক্ষণ পর তিনি বলেন, তোমার রুমটা খুব সমস্যাযুক্ত। গত বছর এখানে যে ছেলেটি থাকতো সে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছে। তার রুমের ছাগরও তোমার মতো একই ধরনের সমস্যা ভুগেছিল, তাই সবাই সেই রুম ফাঁকা রাখতো। এতদিন পর তুমি এখানে আসছো। শুভ্রদেব পুরো ব্যাপারটা শুনে ভয় পায়। তাকে আরও জানানো হয় সাগর অনেক রাতে ফ্যানের সাথে কেউকে ঝুলতে দেখেছে। এই কারণে সে ম্যাচ ছেড়ে চলে যায়। শুভ্রদেব বুঝতে পারে রুমের পরিবেশ সত্যিই অস্বাভাবিক। রাতে বারবার সে একই ঘটনার পুনরাবৃত্তি তাকে ক্রমাগত ভয়ের মধ্যে ফেলে দিচ্ছে। তবে সে মনে মনে ঠিক করে আরেকটু দেখে তারপর সিদ্ধান্ত নেবে কি করবে। শুভ্রদেব সেই রাতে কিছুটা দ্বিধা আর আতঙ্কিত মন নিয়ে ঘুমাতে যায়। ঘুমের মধ্যে বারবার তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। হঠাৎ গভীর রাতে আবার তার ঘুম ভেঙে যায়। লাইট জ্বালানোর আগে সে স্পষ্ট দেখতে পেল সিলিং ফ্যানের সাথে কিছু একটা ঝুলেছে। ভয়ে তার শরীর অবশ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঝুলন্ত জিনিসটা নিজে থেকে মিলিয়ে গেল। সে লাইট জ্বালিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। এই ঘটনার পর তার ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। শুভ্রদেব বুঝতে পারে এখানে থাকা তার জন্য আর সম্ভব নয়। পরের দিন সকালে সে ম্যাচের নিচতলার সেই পুরনো ভাইয়ের কাছে আরও বিস্তারিত জানতে চায়। ভাই তাকে বলেন এই রুমে কেউ বেশি দিন থাকতে পারে না। যারা থেকেছে তারা একই ধরনের অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়েছে। মনে হয় এখানে কিছু একটা আছে যা আমাদের চোখে দেখা যায় না। শুভ্রদেব সিদ্ধান্ত নেয় আর একদিনও এখানে থাকা সম্ভব নয়। সে দ্রুত ম্যাচ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে। দুপুরের মধ্যেই বাবা মাকে ফোন করে পুরো ঘটনা জানায়। তারাও তাকে দেরি না করে বাড়িতে চলে আসতে বলে। শুভ্রদেব কলেজ থেকে টিসি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শহরের বাইরে নিজের গ্রামে ফিরে যেতে মন স্থির করে। পরের দিন সকালে সে ম্যাচ মালিকের সাথে কথা বলে রুম ছেড়ে দেয়। মালপত্র গুছিয়ে একটি ভ্যান ভাড়া করে সব জিনিসপত্র
নিয়ে বাড়িতে চলে যায়। ম্যাচ ছাড়ার পর তার মন কিছুটা শান্তি হলেও রাতের সেই ঘটনাগুলো তাকে অস্থির করে রাখে। বাড়িতে ফিরেও রাতে সে ভালোভাবে ঘুমাতে পারত না। সেই ফ্যানের সাথে ঝুলানো ছায়া দৃশ্যটা যেন তার বারবার মনের মধ্যে ভেসে উঠত। কিছুদিন পর শুভ্রদেব তার কলেজে টিসি নিয়ে গ্রামের একটি কলেজে ভর্তি হয়। নতুন পরিবেশে ধীরে ধীরে তার জীবন স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু মাঝে মধ্যে রাতের ঘুমের মধ্যে সে এখনো সেই পুরনো ঘটনাগুলো পুনরাবৃত্তি দেখে। শুভ্রদেব বুঝতে পারে জীবন থেকে সেই অভিজ্ঞতা মুছে ফেলা তার পক্ষে সহজ হবে না। এরপর আর কখনোই সে ম্যাচের জীবন বা শহরের ওই পুরনো স্মৃতির দিকে ফিরে তাকায়নি। তবে এই অভিজ্ঞতা তার জীবনের একটি কালো অধ্যায় হিসেবে রয়ে গেল, যা তাকে আজীবন তাড়া করে ফিরবে। গাইস, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ঘটনাটি অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। তো চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। ওয়েলকাম ব্যাক গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, তোমরা একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে সোহেল ভাই। তো আজকে সোহেল ভাই তার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমরা মূল ঘটনায়। আব্দুর রহমান একজন পরিশ্রমিক ভ্যান চালক। প্রতিদিনের মতো যাত্রী বহন করে দিন কাটায়। তার জীবনে একটি নিয়মিত দিন হঠাৎ করেই তার অস্বাভাবিকতায় ভরে যায়। একদিন শহরের রেল স্টেশন এলাকায় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পায়। অনেক মানুষ আহত হয়েছে, কিছু মানুষ নিহতও হয়েছে। আব্দুর রহমান মানবিক দায়িত্ববোধ থেকে দুর্ঘটনাস্থলে গিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে একজন অভিজ্ঞ মৃতদেহকে মর্গে পৌঁছে দেয় পুলিশের নির্দেশে। রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় একটি জানাজার আওয়াজ শুনে থেমে যায় আব্দুর। গ্রাম থেকে একটু দূরে একটি খোলা মাঠে জানাজার নামাজ পড়ানো হচ্ছিল। আব্দুর রহমানও জানাজায় অংশ নেয়। জানাজার পর আত্মীয়রা অনেকেই লাশের মুখের কাপড় সরিয়ে শেষ দেখা দেখতেছিল। আব্দুর রহমানও সেই সময় দেখতেছিল, কিন্তু মৃতদেহটি মুখের দিকে তাকিয়ে তার গা শিউরে ওঠে। এটা তো সেই মৃতদেহটি যেটা সে মর্গে রেখে এসেছিল। কিভাবে এটি এখানে এলো? সেই প্রশ্ন তাকে ভিতর থেকে লাড়া দিয়ে যায়। বিভ্রান্ত আব্দুর রহমান রাতে আর ঘুমাতে পারে না। এই ঘটনার কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। পরবর্তী দিনগুলোতে আব্দুর রহমান অস্বাভাবিক কিছু ঘটনার আশঙ্কায় দিন কাটাতে শুরু করে। তার মনে হয় সে যেন এক রহস্যময় ধাঁধার মধ্যে পড়ে গেছে। প্রথম ঘটনার ধাক্কা কাটতে না কাটতেই আব্দুর রহমানের জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতিদিন ভোরে যখন সে ভ্যান নিয়ে বের হয়, তখন কিছু অস্বাভাবিক ব্যাপার তার নজরে আসে। ভ্যানের চাকা হঠাৎ আটকে যায়, পিছনে অদ্ভুত ছায়া দেখা যায়, বা কখনো মনে কেউ ফিসফিস করে কথা বলছে। প্রথমে এইসবকে মনের ভুল বলে উড়িয়ে দিল। ধীরে ধীরে আব্দুর রহমান বুঝতে পারে কিছু একটা সত্যি তার পিছন নিয়েছে। একদিন রাতে ভ্যান চালিয়ে ফিরছিল। সে রাস্তায় প্রায় একদম জনশূন্য। হঠাৎ করে তার ভ্যান পিছনের চাকা এমনভাবে আটকে যায় যেন কেউ সেটি চড়ে ধরে রেখেছে। আব্দুর পিছনে তাকিয়ে কিছু দেখতে পায় না, কিন্তু ভিতরে ভিতরে এক অজানা আতঙ্কের ভরে ওঠে। দ্রুত বাড়ি ফিরে গিয়ে সারা রাত ঘুমাতে পারে না। এইসব ঘটনা বারবার ঘটতে থাকায় তার মনে ভয় জমতে থাকে। আরেক দিনের ঘটনা, সে অনেক রাতে বাড়ি ফেরার পথে রেল ক্রসিং পার হচ্ছিল। সে খেয়াল করে কেউ একজন রেল লাইনের উপরে এমনভাবে বসে আছে যেন ট্রেনের নিচে পড়তে চায়। সে ভ্যান থেকে নেমে লোকটির দিকে এগিয়ে গেল, গিয়ে তাকে বলতেছে, এত রাতে আপনি এখানে বসে আছেন কেন? লোকটি পিছন দিকে ঘুরে তার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। আব্দুর রহমান ভয়ে দৌড়ে রিক্সা টান দিল, কিন্তু রিক্সা এগোচ্ছে না। সেই লোকটা ছিল সেই ট্রেনের নিচে পড়া লাশ, যেটা সে মর্গে রেখে এসেছিল। পরিস্থিতি অসহায় হয়ে উঠল। আব্দুর রহমান তার বন্ধুদের সঙ্গে পরামর্শ করে। তারা তাকে একটি মসজিদের হুজুরের কাছে যাওয়ার পরামর্শ দেয়। পরেরদিন ভোরে আব্দুর রহমান হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। হুজুর মনোযোগ দিয়ে শোনেন এবং কিছুক্ষণ পর চিন্তা করে বলেন, তোমার ভ্যানটি হয়তো কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। তোমাকে ভ্যানটি বদলাতে হবে, আর এই তাবিজটি রাখো। আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। হুজুরের কথা একটু ভরসা পেয়ে আব্দুর রহমান ভ্যান বদলানোর সিদ্ধান্ত নেয়। অদ্ভুত ঘটনাগুলো যেন তার জীবনে প্রতিদিনের একটি অংশ হয়ে উঠছিল। আব্দুর রহমানের মনে হতে থাকে তার জীবনে কিছু একটা পরিবর্তন আসছে, কিন্তু
এই পরিবর্তন কি সত্যিই তাকে মুক্তি দিবে? সেই প্রশ্নের উত্তর সে এখনো খুঁজে পাচ্ছিল না। আব্দুর রহমান হুজুরের কথা অনুযায়ী তার পুরনো ভ্যানটি বিক্রি করে নতুন ভ্যান কিনে নেয়। নতুন ভ্যান নিয়ে প্রথম দিন রাস্তায় বের হয়। সে মনে করে এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তাবিজটিও সবসময় সঙ্গে রাখে। কয়েকদিন কেটে যায়, আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। আব্দুর রহমানের মনে শান্তি ফিরে আসে, যেন এক দুঃস্বপ্ন থেকে সে মুক্তি পেয়েছে। কিন্তু কিছুদিন পর এক রাতে আব্দুর রহমান আবার সেই পুরনো অনুভূতিগুলো সম্মুখীন হয়। ভ্যান চালানোর সময় হঠাৎ করেই মনে হয় কেউ তার পিছনে বসে আছে। পিছনে ফিরে তাকিয়ে কিছু দেখতে পায় না, তবে অদ্ভুত এক ঠান্ডা বাতাস তার শরীর বয়ে যায়। আব্দুর রহমান তৎক্ষণিক ভ্যান থামিয়ে নিচে নেমে আসে। চারপাশ নিস্তব্ধ, কোথাও যেন কেউ নেই। তবে তার মনে হচ্ছিল যেন অদেখা কিছু তাকে অনুসরণ করছে। ভীত হতাশ আব্দুর আবার হুজুরের কাছে যায়। সবকিছু খুলে বলার পর হুজুর এবার গভীরভাবে তাকিয়ে বললেন, তোমার ভয়ে নয়, ঈমানের দৃষ্টিতে নিজেকে শক্তিশালী করতে হবে। যে তাবিজ দিয়েছি তা শুধু একটি মাধ্যম। তোমাকে নিজেই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। আব্দুর রহমান এবার হুজুরের পরামর্শ মেনে নেয়, নিয়মিত নামাজ পড়া শুরু করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দিন যত যেতে থাকে আর অদ্ভুত ঘটনাগুলো ক্রমশ কমে আসতে থাকে। আব্দুর রহমানের জীবনে শান্তি ফিরে আসে। সে বুঝতে পারে শুধু বহিক কোনো ব্যবস্থা নয়, তার নিজের বিশ্বাস আর আল্লাহর উপর নির্ভর করেই তাকে মুক্তি দিতে পারে। শেষ পর্যন্ত আব্দুর রহমানের জীবন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তবে সেই রহস্যময় অভিজ্ঞতা তাকে শিক্ষা দেয় যে জীবনে প্রতিটি মুহূর্তে বিশ্বাস আর সাহসিকতা গুরুত্ব কতটা। জীবনে যে অন্ধকার তাকে ঘিরে ধরেছিল তা তার বিশ্বাসের আলোতেই দূর হয়ে যায়। গাইস, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে।